পুঁজিবাজারের সাম্প্রতিক প্রবণতা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী আতাউর নিয়ন, বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন তিনি। আতাউর, এই যে চলতি অর্থবছর অর্থাৎ নতুন অর্থবছর যেটা শুরু হয়েছিল, আমরা দেখেছি যে প্রথম দিকে অর্থাৎ জুলাই মাসের শুরুর দিকে পুঁজিবাজার কিছুটা ভালো অবস্থানের দিকে যাচ্ছিল। তবে সাম্প্রতিক সময়ে বিশেষ করে এই আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে ধারাবাহিক উত্থান পতন চলছে এবং পতনের ধারাটাই বেশি রয়েছে। আসলে কি ঘটছে পুঁজিবাজারে, একটু বিস্তারিত জানাবেন? পুঁজিবাজারের উত্থানের যে বিষয়টা সেটা জুলাই না, এটা যেই জাতীয় সংসদ নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনের পর থেকে যখন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করে, নতুন সরকার একটি দল দীর্ঘ 15 বছর টানা ক্ষমতায় থাকার কারণে আমরা দেখেছি 2010-এর ধসের পর থেকে আসলে পুঁজিবাজার সেভাবে ঘুরে দাঁড়াতে দেখা যায়নি। বিশেষ করে নানা সময় নিয়ন্ত্রণ সংস্থা যেটা ছিল বিএসইসি থেকে শুরু করে ডিএসসি বা সিএসসি, এদের ক্ষমতা নিয়ে দ্বিকেন্দ্রীকরণ বা ক্ষমতা নিয়ে নেওয়া, এইসব নানা ধরনের ঝামেলা কেন্দ্রিক দেখা যাচ্ছে যে পুঁজিবাজারে কখনো স্থিতিশীল থাকতে দেখা যায়নি। কখনো বড় ধরনের উত্থান হয়েছে বা হয়তো কিছু সময়ের জন্য উত্থান হয়েছে এবং লম্বা সময়ের জন্য পতন করতে দেখা গেছে। তো সেই জায়গা থেকে আসলে যখন একটি নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারি মাসের নির্বাচনের পর ক্ষমতা নিয়েছে, সরকার গঠন করেছে, সেই জায়গা থেকে আসলে একটি আশা জাগে ব্যবসায়ীদের মাঝে, যেগুলো সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রয়েছে পুঁজিবাজার এবং অন্যান্য যে বিনিয়োগকারীরা রয়েছে। তো তারা যেই আশা আলো থেকে সেই ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে আসলে পুঁজিবাজারে একটি ধারাবাহিক উত্থান দেখা যায়, যে কারণে লেনদেন যেখানে আসলে বিগত বছরগুলোতে হয়েছে 500 থেকে 600 কোটি টাকা, সেই লেনদেন ছাড়িয়ে 1000-1500 কোটি টাকাও ছাড়িয়ে গেছে দৈনিক, সেটাও দেখা গেছে। তবে বিশেষ করে একটা বিষয় ছিল যে 30 জুনের আগে, যে গত অর্থ বছর শেষ হওয়ার আগে একটি বড় অংশ বিনিয়োগ করে শুধুমাত্র পুঁজিবাজারে বিনিয়োগের বিপরীতে যে কর ছাড় পাওয়া যায় সেটা পাওয়ার জন্য। তো সেই জায়গা থেকে যারা বিনিয়োগ করেছে তাদের একটি অংশ, এবং দীর্ঘদিন শেয়ারগুলো পতন হওয়া বা ধারাবাহিক পতনের কারণে শেয়ারগুলোর দাম খুবই নিম্ন অবস্থা থাকার কারণে আগে থেকে যারা বিনিয়োগ করে রেখেছিল, এই ধারাবাহিক উত্থানের কারণে একটি বড় ধরনের যখন শেয়ারগুলোর দাম বেড়ে যায় এবং একটি মুনাফা তৈরি হয়, তো সেক্ষেত্রে একদিকে হচ্ছে যারা পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে কর ছাড় যারা পাওয়ার জন্য তারা বিনিয়োগ করেছিল, তারা হচ্ছে বিনিয়োগ করার কারণে বিভিন্ন শেয়ারের দর বেড়েছে, এবং যারা দীর্ঘ সময় পতনের কারণে কম দামে শেয়ারগুলো কিনে রেখেছে তাদের আসলে যে মুনাফা হয়েছিল, সেই উভয়ের মধ্যে থেকে যাদের আসলে শেয়ারগুলো বাড়ার কারণে বড় ধরনের মুনাফা হয়েছে, তারা আসলে এই গত কয়েক সপ্তাহ ধরে টানা বিক্রি করছে বলে যেটা মনে করছেন বিশ্লেষকরা, যে কারণে আসলে এই টানা পতন ঘটছে। এবং সেটা যেহেতু দীর্ঘ সময় ধরে উত্থান হয়ে একটু বড় ধরনের প্রফিট হয়েছে, এই কারণে এই পতনের ধারাবাহিকতাটা আসলে দীর্ঘ সময় ধরে দেখা যাচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন কিন্তু ভিন্ন কথা। এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জকে বিএসসি থেকে যখন ক্ষমতা দ্বিকেন্দ্রীকরণ করা হয় এবং ডিএসসিকে নিয়ন্ত্রণের প্রাথমিক যে নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব পালন করা, সেটার একটি ক্ষমতা দিয়ে দেওয়া হয়, সেই জায়গা থেকে তারা বলছেন আসলে যখন বড় ধরনের শেয়ার লেনদেন হচ্ছে বা বড় অঙ্কের টাকার পরিমাণে শেয়ার লেনদেন হচ্ছে এবং কেনা বেচা উভয় ক্ষেত্রেই আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে নিজেদের মর্জি মতো আসলে তারা আসলে তদারকি করছেন বা জবাব দিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে শেয়ারে কেনা বা বিক্রির ক্ষেত্রে যখন এই ধরনের জবাব দিতে চাওয়া হয়, তখন এক ধরনের আতঙ্কিত হয়ে যান বিশেষ করে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা তাদের যেই বড় ধরনের গ্রাহকরা রয়েছেন, বিনিয়োগকারী রয়েছেন, তারা আসলে আতঙ্কিত হয়ে যেয়ে অনেকে আবার সেই শেয়ার বিক্রি করে দিচ্ছেন, বা বাজারে নতুন করে যারা আসলে প্রফিট টেক করে যে মূলধন হাতে রেখেছিলেন, তারা সেই জায়গাটা আসলে বিনিয়োগ করছেন না বলে পতনটা দীর্ঘ হচ্ছে এবং লেনদেনের পরিমাণটা অনেক কমে গেছে। তবে যাদের হাতে আছে এখন অর্থ আছে মুনাফা তুলে নেওয়ার কারণে, তারা যদি আবার বিনিয়োগ শুরু করেন, তাহলে আসলে বাজারে পতনটা কমে আসবে এবং ধারাবাহিক। আতাউর, আপনাকে ধন্যবাদ।